হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আগের লেকচারে আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারের প্রথম টপিক তড়িৎ আধান সম্বন্ধে সমস্ত আলোচনা করেছি। আজকে আমরা কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করতে চাইছি। তো চলো শুরু করি। এই কুলম্বের সূত্র যদি জানতে হয় তাহলে সর্বপ্রথম যে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হলো বিন্দু আধান জিনিসটা কি বা পয়েন্ট চার্জ জিনিসটা কি। তো প্রথমেই আমরা শুরু করি বিন্দু আধান থেকে। বিন্দু আধান, বিন্দু আধান বা পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ। বিন্দু আধান বা পয়েন্ট চার্জ জিনিসটা কি? ধরো আমার দুই হাতে দুটো তড়িৎ আধান আছে, এইরকম ক্রিকেট বলের মতো দুই হাতে দুটো তড়িৎ আধান আছে। তাহলে এই অবস্থানে থেকে আধান দুটোকে কি আমরা বিন্দু আধান বলতে পারবো? বা ধরো আমার দুই হাতে দুটো ফুটবলের মতো আধান আছে, এই অবস্থানে আমি ধরে আছি, তাহলে তাদেরকে কি আমি বিন্দু আধান বলতে পারবো? বা ধরো একেবারে সর্ষের দানার মতো দু হাতে দুটো আধান নিয়ে আছি, এই অবস্থানে রেখেছি, তাহলে তারা কি বিন্দু আধান হবে? তো বিন্দু আধান জিনিসটা কি? ধরে নাও যে দুটো আধান, এইটা হলো একটা আধান Q1 এবং এইটা হচ্ছে আর একটা আধান Q2। তাহলে দুটো আধান Q1 এবং Q2, এদের মধ্যবর্তী দূরত্বটা ধরো r, এদের মধ্যবর্তী দূরত্বটা হলো r। এই আধান দুটোকে আমি তখনই বিন্দু আধান বলতে পারবো যদি এই আধানগুলোর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুবই ক্ষুদ্র হয়। ধরে নাও যে এর যে আকৃতিটা আছে, এই আকৃতির তুলনায় তাদের মধ্যবর্তী দূরত্বটা যদি খুবই বেশি হয়, দূরত্বটা যদি খুবই বেশি হয় আকারের তুলনায়, তাহলে এই আধান দুটোকে আমরা বলবো বিন্দু আধান। ধরো এইখানে একটা সর্ষে দানার মতো আধান নিয়েছি, এইখানে একটা সর্ষে দানার মতো আধান নিয়েছি, এদের মধ্যবর্তী দূরত্ব হলো এইটা, তাহলে এদেরকে আমরা বিন্দু আধান বলতে পারবো। কিন্তু ঠিক এই জায়গাতে ধরো একটা ক্রিকেটের মতো, ক্রিকেট বলের মতো একটা আধান, এখানে আরেকটা ক্রিকেট বলের মতো আধান বসিয়েছি, তখন কিন্তু এই আধান দুটোকে আমরা বিন্দু আধান বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এই আধানের ক্রিকেটে বলের মতো যখন আধানটা নিয়েছি, তখন তার আকারের তুলনায় এই মধ্যবর্তী দূরত্বটা খুব বেশি নয়, তাই আধান দুটো তখন বিন্দু আধান হবে না। তো বিন্দু আধান তখনই হবে যখন আধানটির আকৃতি বা আধানগুলোর আকৃতি বা আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুবই ক্ষুদ্র। তো দুটি তড়িৎ আধানকে বিন্দু আধান বলা হবে যদি তাদের আকার আধান দুটির মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক ক্ষুদ্র হয়, তাহলে দুটি আধানকে বিন্দু আধান বলা হবে যদি আধান দুটোর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুবই ক্ষুদ্র হয়। ধরো দু হাতে আমি দুটো ফুটবল নিয়েছি, এই অবস্থায় আধান দুটোকে আমি বিন্দু আধান বলতে পারবো না। কিন্তু এই আধান দুটোকেই যদি আমি পরস্পর থেকে 1 কিলোমিটার দূরে নিয়ে চলে যাই, তাহলে আধান দুটোর আকারের তুলনায় তাদের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু আধান দুটো বিন্দু আধান হয়ে যাবে। তাহলে দুটো আধান বিন্দু আধান হবে কি হবে না, এটা নির্ভর করে তাদের
মধ্যবর্তী দূরত্বের উপর। মধ্যবর্তী দূরত্বের তুলনায় আধানগুলোর আকার যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আধানগুলোকে বলা হয় বিন্দু আধান। এই যে আমরা কুলম্বের সূত্র শুরু করতে চাইছি, এইখানে এই বিন্দু আধানটাই কিন্তু প্রযোজ্য। বাকি চলো বলি। তাহলে বোঝা গেল যে বিন্দু আধান জিনিসটা কি, দুটি আধানের আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুব ক্ষুদ্র হলে আধান দুটোকে বলা হয় বিন্দু আধান। এরপরে আমরা জানবো যে কুলম্বের সূত্র, এই যে কুলম্বের সূত্র আমরা আজকে আলোচনা করতে চাইছি, এর উদ্দেশ্য কি, অর্থাৎ কুলম্বের সূত্র জিনিসটা কাজে লাগে কি, কি কাজে লাগে। তো যে কোনো জিনিস আমরা শিখবো নিশ্চয় তার কোনো উদ্দেশ্য আছে। তো কুলম্বের সূত্রের উদ্দেশ্য 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 কি তাহলে জেনে নেব। আমরা আগের লেকচারে জেনেছি যে দুটো আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে দূরের দিকে চলে যায়। এরা যদি সমজাতীয় হয়, ধরো দুজনেই ধনাত্মক অথবা দুজনেই ঋণাত্মক, তাহলে এরা সমজাতীয় আধান। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। আবার বিপরীত জাতীয় আধানগুলো কি কি করে, বিপরীত জাতীয়, একজন ধরো প্লাস একজন হচ্ছে মাইনাস, এরা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ, এগুলো হলো এক ধরনের বল। এটাকে বলা হয় স্থির তড়িৎ বল বা শুধু তড়িৎ বলও বলে দেওয়া হয়। তো দুটি বিন্দু আধানের মধ্যে কত বল ক্রিয়া করে সেটার মান নির্ণয় করা হয় কুলম্বের সূত্রের সাহায্যে। তাহলে কুলম্বের সূত্রের উদ্দেশ্য বোঝা গেল, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয়ের জন্য কুলম্বের সূত্র প্রয়োগ করা হয়। তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয়ের জন্য কুলম্বের সূত্র প্রয়োগ করা হয়। তাহলে একেবারে আমাদের কাছে উদ্দেশ্য ক্লিয়ার, যে কেন কুলম্বের সূত্র শিখবো। যদি এর কোনো কাজ না থাকে তাহলে মানুষ শিখবে না। তাহলে এর কাজ আছে, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয়ের জন্য কুলম্বের সূত্রটা প্রয়োগ করা হয়। এরপর আমরা জানবো যে কুলম্বের সূত্রের কোনো শর্ত আছে কি নেই। তাহলে দেখো, আমরা প্রথমে জানলাম বিন্দু আধান কি, এরপরে জানলাম যে কুলম্বের সূত্রের উদ্দেশ্যটা কি, কেন শিখবো। তারপরে হচ্ছে যে কুলম্বের সূত্রের শর্ত, কুলম্বের সূত্রের শর্ত, মানে এই সূত্রের কোনো শর্ত আছে কি নেই সেটা আমরা জানবো। তো কুলম্বের সূত্রের একটা শর্ত আছে, যে আমরা তাহলে উদ্দেশ্য জেনে ফেলেছি যে কুলম্বের সূত্রের সাহায্যে কি করা হয়, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করা হয়। দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করা হয়, এটা হচ্ছে কুলম্বের সূত্রের উদ্দেশ্য। এবার আমরা কি বললাম, কুলম্বের সূত্রের শর্তটা জানবো, বা কুলম্বের সূত্রের শর্ত কি। কুলম্বের সূত্রের শর্ত হচ্ছে যে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করতে চাইছি, সেই আধান দুটোকে অবশ্যই বিন্দু আধান হতে হবে। কি হতে হবে, বিন্দু আধান। এই জন্যই বিন্দু আধান সম্বন্ধে আমরা শিখলাম, যে বিন্দু আধান কাকে বলে, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব যদি তাদের আকারের তুলনায় অনেক বেশি হয় তাহলে আধানগুলোকে বলা হয় বিন্দু আধান। তাহলে কুলম্বের সূত্রটি শুধুমাত্র বিন্দু আধানের জন্যই প্রযোজ্য। যদি আধান খুব বড় বড় হয়ে যায় তাহলে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। তাহলে
শুধুমাত্র বিন্দু আধানের জন্যই কুলম্বের সূত্রটি প্রযোজ্য। শুধুমাত্র বিন্দু আধানের জন্যই কুলম্বের সূত্রটি প্রযোজ্য। অর্থাৎ আধানগুলোর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুব ক্ষুদ্র হতে হবে। শুধুমাত্র বিন্দু আধানের জন্যই কুলম্বের সূত্রটি প্রযোজ্য। অর্থাৎ আধানগুলোর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুব ক্ষুদ্র হতে হবে। আকারগুলো মধ্যবর্তী দূরত্বের তুলনায় যদি খুব ক্ষুদ্র হয় তবেই শুধুমাত্র কুলম্বের সূত্রটা প্রযোজ্য, না হলে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। তাহলে আমরা তিনটে জিনিস খুব ভালোভাবে বুঝলাম। প্রথমেই জানলাম বিন্দু আধান কি। বিন্দু আধান হচ্ছে দুটি আধানের আকার যদি তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুব ক্ষুদ্র হয় তাহলে আধানগুলোকে আমরা বলতে পারবো বিন্দু আধান। তারপরে জানলাম কুলম্বের সূত্রের উদ্দেশ্য কি। কোনো উদ্দেশ্য না থাকলে তো কোনো কিছু করা হয় না। তো কুলম্বের সূত্রের উদ্দেশ্য হলো দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করা হয় কুলম্বের সূত্রের সাহায্যে। তারপরে জানলাম কুলম্বের সূত্রের কোনো শর্ত আছে কিনা। হ্যাঁ, শর্ত আছে। কুলম্বের সূত্রটা শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, বড় বড় আধানের জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। এবার আমরা সরাসরি কুলম্বের সূত্রে ঢুকে পড়ব। তাহলে এবার হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র এখানে তিনটে পয়েন্ট বুঝতে হবে। কি বুঝতে হবে? তিনটে পয়েন্ট বুঝতে হবে। ধরো এটা হলো একটা তড়িতাধান, নাম দিলাম Q1। এইটা ধরো আর একটা তড়িতাধান, এটা হলো আর একটা তড়িতাধান, এর নাম দিলাম Q2। এই আধান দুটোর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক ক্ষুদ্র, মানে হচ্ছে আধান দুটি বিন্দু আধান। আর এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নাও r। মধ্যবর্তী দূরত্বটাকে লিখে দিলাম ছোট r। তাহলে এই আধানটা আর এই আধানটা একে অপরকে আকর্ষণ অথবা বিকর্ষণ কিছু একটা করছে। তো আকর্ষণ হলেও তড়িৎ বল, বিকর্ষণ হলেও তড়িৎ বল। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আধানগুলি পরস্পরের উপর কত তড়িৎ বল প্রয়োগ করছে সেটা নির্ণয় করা। তো এইটা নির্ণয় করতে গেলে বা কুলম্বের সূত্র বুঝতে গেলে শুধুমাত্র তিনটে পয়েন্ট যদি বুঝতে পারো তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এক নম্বর পয়েন্টটা কি, যে বিন্দু আধান দুটোর মধ্যবর্তী ক্রিয়াশীল বল বা বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সব সময় কি করে? আধান দুটির সংযোজক সরলরেখা বরাবরই ক্রিয়া করে। আধান দুটোর সংযোজক যদি আকর্ষণ করে তাহলে এরকম করবে, আর যদি বিকর্ষণ করে তাহলে এইরকম করবে, এইরকম পরস্পর থেকে দূরে সরে যাবে। অর্থাৎ দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবরই ক্রিয়া করে সব সময়। কখনো এইরকম ভাবে যাবে না আধান দুটো, বা এই দিকে যাবে না, বা বলটা কখনো এই দিকে ক্রিয়া করবে না, এই দিকে ক্রিয়া করবে না। সবসময় কি করবে? হয় এই দিকে করবে, না হয় এই দিকে করবে। অর্থাৎ আধান দুটোর সংযোজক যে সরলরেখা সেটা বরাবরই
আকর্ষণ বা বিকর্ষণ বলটা ক্রিয়া করবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। তাহলে বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে সব সময় আধান দুটির মধ্যে যে আকর্ষণ, বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এইটা হচ্ছে 1 নম্বর ফান্ডা। 2 নম্বর ফান্ডাটা কি? 2 নম্বর ফান্ডা হচ্ছে যে ধরে নাও আধান দুটির মধ্যে এফ বল ক্রিয়া করছে। বলকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা লিখি, ফোর্স। তো ধরে নিলাম Q1 এবং Q2 তড়িৎ আধান দুটির মধ্যে এফ বল ক্রিয়া করছে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা দুটো জিনিসের উপরে নির্ভর করে। খুব ভালো করে বুঝতে হবে, কিসের উপরে? দুটো জিনিসের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে, তাহলে এটা 1 নম্বর বিন্দু, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফল মানে কি? Q1 ইন্টু Q2, অর্থাৎ আধান দুটির গুণফল Q1 এবং Q2 এর উপর নির্ভর করে। তাহলে 2 নম্বর হচ্ছে বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফল মানে কি? Q1 Q2 গুণফল এর উপর নির্ভর করে। তাহলে বলটা বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দুটির গুণফলের উপর নির্ভর করে। আর একটা জিনিসের উপরে নির্ভর করে, ধরো এই তড়িৎ আধান দুটোকে এইখানে আর এইখানে রাখা হয়েছে, তাহলে এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা হবে, যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে, এদেরকে যদি পরস্পর কাছে নিয়ে চলে আসা হয় তাহলে ইন্টারঅ্যাকশন বাড়বে না কমবে? অবশ্যই ইন্টারঅ্যাকশন বাড়বে, আকর্ষণ বা বিকর্ষণ অনেক বাড়বে। আবার যদি ধরো এদের থেকে পরস্পর থেকে অনেক দূরে নিয়ে চলে যাওয়া হয় তাহলে তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন অনেক কমে যাবে, নাগাল পাবে না, ভাবতে পারো। তাহলে বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব আর এর উপর নির্ভর করে। বোঝা গেল? তাহলে যত দূরত্ব বেড়ে যাবে ইন্টারঅ্যাকশন কমে যাবে, মানে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কমে যাবে। যত কাছাকাছি আসবে ইন্টারঅ্যাকশন বেড়ে যাবে, অর্থাৎ তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল বেড়ে যাবে। তাহলে 3 নম্বর পয়েন্টটা কি? বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির মধ্যবর্তী দূরত্বটা কি? আর এর উপর নির্ভর করে। তাহলে কুলম্বের সূত্র মনে রাখতে গেলে বা মাথায় রাখতে গেলে 3টে জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা সর্বদাই তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, 1 নম্বর। 2 নম্বরটা কি বললাম? যে এই দুটি Q1 এবং Q2 এর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ
কাজ করছে, অর্থাৎ যে তড়িৎ বল ক্রিয়া করছে সেই তড়িৎ বলটি আধান দুটির গুণফলের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে আসছি, তাহলে গুণফলটার উপরে নির্ভর করে। 3 নম্বর হচ্ছে যে আরেকটা জিনিসের উপর নির্ভর করছে, জিনিসটা কি, আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব যদি পরিবর্তন হয় তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটাও পরিবর্তন হবে। তাহলে এই গেল 3টে পয়েন্ট। এবার আমরা কুলম্বের সূত্রটা বলবো। দেখো প্রথম পয়েন্টটা, দ্বিতীয় পয়েন্টটা আর তৃতীয় পয়েন্টটা জুড়ে দিলেই সেটাই হয়ে গেল কুলম্বের সূত্র। তো এইখানে দেখো বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফল অর্থাৎ Q1 Q2 এর উপর নির্ভর করে, কিন্তু কিভাবে নির্ভর করে সেটা বলিনি। আধান দুটির গুণফল যত বাড়বে, আধান দুটির গুণফল যত বাড়বে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তত বাড়বে। অর্থাৎ বিন্দু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। তাহলে এইখানে আমি কি বলতে পারি, এফ এফ সমানুপাতিক Q1 Q2, এইটা হলো একটা। তাহলে আধান দুটোর গুণফল যত বাড়বে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটাও ঠিক সেইভাবে বাড়বে। গুণফল কমে গেলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলও কমবে। অর্থাৎ ছোট ছোট চার্জ নিলে ইন্টারাকশন কম হবে, বড় বড় চার্জ নিলে ইন্টারাকশন অনেক বেশি হবে। ইন্টারাকশন অনেক বেশি মানে আকর্ষণ বা বিকর্ষণ অনেক বেশি গেল এটা। তারপরে এটা তো আমরা বলেই দিয়েছি যে এদের মধ্যে দূরত্ব যত বাড়বে, এদের মধ্যে দূরত্ব যত বাড়বে এদের মধ্যে ইন্টারাকশন তত কমে যাবে। এখানে একজন আছে, একজন অন্য শহরে আছে, স্বাভাবিকভাবে ইন্টারাকশন অনেক কম, ফলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এখানে অনেক কম কাজ করবে। তাহলে কি, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের মানে এফ সমানুপাতিক 1/r²। এই 3টে পয়েন্টকে যদি এবার আমরা জুড়ে দিই সেটাই হয়ে গেল কুলম্বের সূত্র। তাহলে দেখো কুলম্বের সূত্র কি বলছে, 3টে কথা বলেছে। একটা বললো দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা তাদের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। 2 নম্বর কি বললো, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটির গুণফল যত বড় হবে বা যত বেশি হবে তাদের মধ্যে ইন্টারাকশন তত বেশি বা আকর্ষণ বা বিকর্ষণ বল তত বেশি। 3 নম্বর কি বললো, এদের মধ্যে দূরত্ব বাড়লে ইন্টারাকশন কমে যাবে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কমে যাবে। অর্থাৎ আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই 3টে। তাহলে আমরা এক কথায় এবার কুলম্বের সূত্রটাকে মার্জ করে দিই। এই 3টে পয়েন্ট হলো কুলম্বের সূত্রের মূল জিনিস। এদের মধ্যে তাহলে দেখো কুলম্বের সূত্র পুরোটাই কি বলছে, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের ব্যাপারেই বলছে। বলটা কোন রেখা বরাবর কাজ করে প্রথম পয়েন্টে বললো। 2 নম্বর হচ্ছে বলটা আধান দুটির গুণফলের উপর কিভাবে নির্ভর করে, আধান দুটির গুণফলের সমানুপাতিক। 3 নম্বরটা বললো যে এদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো চলো কুলম্বের সূত্রটা এবার আমরা টুক করে লিখে ফেলি। একেবারে টুক করে লিখে ফেলো কুলম্বের সূত্র। তাহলে দুটি, এটা বিবৃতি বলে লিখছি, বিবৃতি এতক্ষণে দিচ্ছি পরীক্ষায় পড়ে, বিবৃতি। দুটি বিন্দু আধানের মধ্যে, বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।
এটা 1 নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই বলের মান আকর্ষণ এবং আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটির গুণফলের সমানুপাতিক 2 নম্বর পয়েন্টটা বলেছিলাম। এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। 1 নম্বর পয়েন্ট সেটাই ছিল আমাদের। এবং আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই পয়েন্টগুলো দেখো, এফ সমানুপাতিক আধান দুটির গুণফলের সমানুপাতিক Q1 এবং Q2। তাহলে এফ সমানুপাতিক Q1 Q2 যখন কি থাকে, আরটা স্থির থাকে, যখন আর স্থির থাকে। আচ্ছা, আর এই পয়েন্টটাতে কি বললো, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি, অর্থাৎ এফ সমানুপাতি 1/r²। তাহলে যখন Q1 ও Q2 স্থির, দেখো তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, এফ সমানুপাতি যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই এফ সমানুপাতি Q1 Q2 বাই r²। যৌগিক ভেদের উপপাদ্য থেকে এটা। এবার দেখো এটা কি সমানুপাতি হিসাবে লেখা আছে, তাহলে এই সমানুপাতিটাকে সমান করতে গেলে কি করতে হয়, একটা সমানুপাতি ধ্রুবক নিতে হয়। তাহলে এই উপরের দিকটা মুছে দিচ্ছি। তাহলে এই লাইন থেকে এফ সমানুপাতি Q1 Q2 বাই r² পেলাম। এইটাকে যদি আমরা সমান করতে চাই তাহলে এফ সমান একটা ধ্রুবক, সমানুপাতি ধ্রুবক Q1 Q2 বাই r²। এইটাই হয়ে গেল কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। তাহলে দেখো এইখানে কে হলো সমানুপাতি ধ্রুবক, এইটাকে সমানুপাতি একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক, কুলম্বের ধ্রুবক। এই কে হচ্ছে স্থির তড়িৎ ধ্রুবক, বা অনেক সময় একে বলা হয় কুলম্ব ধ্রুবক। বোঝা গেল কেটার নাম কি, তাহলে স্থির তড়িৎ ধ্রুবক, ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট বা কুলম্বস কনস্ট্যান্ট বলা হয় এটাকে। তো এই যে ধ্রুবকটা নিলাম, এই ধ্রুবকটা কি কোনো কিছুর উপর নির্ভর করে? হ্যাঁ, নির্ভর করে। এই কুলম্বের সূত্রে যে ধ্রুবক কে এসে ঢুকেছে সেটা মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে কুলম্ব ধ্রুবক মাধ্যম, যে মাধ্যমে আধান দুটিকে রাখা হয়েছে, আধান দুটি অবস্থিত, তার উপর নির্ভর করে।
এই যে আধান দুটো Q1, এটা হচ্ছে Q2, এই আধান দুটোকে তো আমরা কোনো মাধ্যমে রেখেছি, হয় বায়ু মাধ্যমে রেখেছি, বা শূন্য মাধ্যমে রেখেছি, বা কেরোসিনের ভেতরে রেখেছি, বা জলের ভেতরে রেখেছি, আলকাতরার ভেতরে রেখেছি, তাহলে কোনো মাধ্যমে তো আমি রেখেছি। তো এই যে ধ্রুবক কে, এর এটা মাধ্যমটার উপরে নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে কুলম্ব ধ্রুবক যে মাধ্যমে আধান দুটি অবস্থিত তার উপর নির্ভর করে, মানে কুলম্ব ধ্রুবকটা আধান দুটিকে যে মাধ্যমে রেখেছি সেই মাধ্যমটার উপরে কিন্তু নির্ভর করে। এরপরে তাহলে এইটাকে বলা হয়, এটাই হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, গাণিতিক রূপ খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা কি কি জানলাম। প্রথমে শুরু করলাম বিন্দু আধান কি, মাথায় আসছে নিশ্চয়। তারপরে যে কুলম্বের সূত্রের কোনো শর্ত আছে কি নেই, হ্যাঁ আছে, কুলম্বের সূত্রটা শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে জানলাম যে কুলম্বের সূত্রের মূল পয়েন্টগুলো কি। মূল পয়েন্টটা যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সর্বদাই সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। তারপরে জানলাম যে আকর্ষণ বা বিকর্ষণ বলটি আধান দুটোর গুণফলের উপর নির্ভর করে, অর্থাৎ গুণফলের সমানুপাতিক। তারপরে জানলাম যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাকে আমরা এই আকারে পেলাম। তারপরে সমানুপাতি থেকে সমান করার জন্য একটা সমানুপাতি ধ্রুবক নিলাম, এই ধ্রুবকটার নাম হলো কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবক। এই ধ্রুবকটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এই পর্যন্ত আমরা রেডি, ওকে। এরপরে জানবো কুলম্ব ধ্রুবকের মান। কুলম্ব ধ্রুবকের মান। এই কেটাকে, এই কে আমরা পেয়েছি, কে সমান লেখা যায় 1/4 পাই এপসাইলন। এপসাইলন, এই এপসাইলনটাকে বলা হয় যে মাধ্যমে আধান দুটো রাখা হয়েছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো তড়িৎ ভেদ্যতা কি বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, এই সমস্ত জিনিসগুলো আমরা পরের লেকচারে আলোচনা করব। তো আজ এখন আমাদের হচ্ছে কুলম্ব ধ্রুবকের মান কি, অর্থাৎ দুটি বিন্দু আধান আমি রেখেছি, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দুটির গুণফলের উপর নির্ভর করছে, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কুলম্বের ধ্রুবক কি, এটা ঢুকে পড়েছে। এফ সমান কি পেয়েছি আমরা, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, এইটা হলো কুলম্বের ধ্রুবক। আমরা এটাও জেনে ফেলেছি যে এই কুলম্বের ধ্রুবকটাকে এইভাবে লিখবো পরের লেকচারে, এবং এইটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা কি, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি, এগুলো সব আমরা পরের লেকচারে জানবো। তো এখন এই কে, যদি যদি দুটি আধান শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যম কি, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে থাকে, তাহলে তাহলে এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে কে সমান 9 × 10⁹। আধান দুটো, দুটো আধান তুমি নিয়েছো, এই আধান দুটো যদি, আধান দুটো যদি শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে একটু আলাদা হওয়া উচিত ছিল, কিন্তু বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমকে মোটামুটি একই হিসাবে ধরে নেওয়া হয়। তো আধান দুটো যদি শূন্য বায়ু বা শূন্য মাধ্যমে থাকে, তাহলে কে সমান আমরা কত ব্যবহার করব, 9 × 10⁹। কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে।
এসআই পদ্ধতিতে আধান দুটো বায়ু বা শূন্য মাধ্যমে থাকলে কে সমান 9 × 10⁹ লিখতে পারবো। তাহলে দেখো দুটি বিন্দু আধান শূন্য বা বায়ু মাধ্যমে থাকলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র, এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো কি হলো, কে এর জায়গাতে 9 × 10⁹ লিখে দেব। তাহলে এ সমান 9 × 10⁹ Q1 Q2 /r²। মাথায় রাখতে হবে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ হলো F সমান 9 × 10⁹ Q1 Q2 /r²। বোঝা গেল? তাহলে সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হবে? সিজিএস পদ্ধতিতে আধান দুটো, হ্যাঁ তাহলে দেখো এটা তো আমি শূন্য বা বায়ু মাধ্যমে, তাহলে অন্য মাধ্যম হলে কত হবে সেটা আমরা পরের লেকচারে এই জায়গা থেকে আলোচনা করব। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ ভেদ্যতা এই জিনিসগুলোর সাপেক্ষে তখন আমরা এই ফর্মুলাটাকে অন্য মাধ্যমের জন্য লিখব। এখন শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা হলো এটা শুধুমাত্র এসআই পদ্ধতিতে মানে এটা কি, যদি আধানকে কুলম্ব এককে বসাও, দূরত্বকে মিটার এককে বসাও, বলকে নিউটন এককে বসাও, অর্থাৎ এসআই পদ্ধতিতে যদি সবকিছু ব্যবহার করো তাহলে এটা হয়ে গেল কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এই রূপটা ব্যবহার করতে গেলে আধানকে অবশ্যই কুলম্ব এককে বসাতে হবে, দূরত্বকে মিটার এককেই বসাতে হবে, বা বলকে নিউটন এককেই বসাতে হবে। বোঝা গেল? তাহলে এইটা গেল এসআই পদ্ধতিতে হলো। তারপরে এসআই পদ্ধতিতে যদি দুটি আধান শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে থাকে তাহলে এসআই পদ্ধতিতে কে সমান এত। তাহলে সিজিএস পদ্ধতিতে আধান দুটো ধরো শূন্য বা বায়ু মাধ্যমে আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে কে সমান হয়ে যাবে, সিজিএস পদ্ধতিতে কে সমান হয়ে যাবে অন। এটা কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে কে সমান অন। তাহলে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কি হয়ে যাবে, কে এর জায়গাতে অন বসিয়ে দেব। অ্যাকচুয়ালি ছিল কি কে Q1 Q2 /r², এখন হয়ে গেল কে এর ভ্যালু অন, তাহলে অন Q1 Q2 /r²। এটা তাহলে হলো সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এই সম্পর্কটা ব্যবহার করতে গেলে আধানকে অবশ্যই স্ট্যাট কুলম্বে ব্যবহার করতে হবে, দূরত্বকে অবশ্যই সেন্টিমিটার এককে ব্যবহার করতে হবে, বলকে কি এককে ব্যবহার করবে, অবশ্যই ডাইন এককে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আমাদের এইখানেই কুলম্বের সূত্র যা কিছু হয়, গাণিতিক রূপ হয়, ধ্রুবকের মান কত হয়, ধ্রুবকটা কিসের উপরে নির্ভর করে, সবকিছু হয়ে গেছে। তাহলে কুলম্বের সূত্রের শুধুমাত্র আমরা এককটা বার করতে চাইছি, যে সূত্রের নয় সরি, কুলম্বের ধ্রুবকের একক। তাহলে কে এর একক, কুলম্ব ধ্রুবকের একক। কুলম্ব ধ্রুবকের মান জানলাম, এবার হচ্ছে কুলম্ব ধ্রুবকের এককটা। তাহলে কে এর একক কি হবে, কে এর একক। তাহলে দেখো এফ সমান কি পেয়েছি, কে Q1 Q2 /r²। আমরা কি করতে চাইছি, কে এর এককটাকে বার করতে চাইছি। তাহলে কেটাকে যদি আমি এরকম করে দিই, এফ এটাকে এদিকে নিয়ে আসছি r², এই Q1 Q2 টাকে নিচে নিয়ে আসছি, Q1 Q2 সমান কে। তাহলে আমরা যদি কে এর একক নিতে চাই, এদের সবার একক বসিয়ে দাও, তাহলেই এর একক হয়ে যাবে, কারণ এটা হচ্ছে যা আছে এদিকটা সমান।
তাহলে কে এর একক, কে এর একক কোন পদ্ধতিতে নেবে, এসআই একক। তাহলে এসআই একক যখন নেবে তখন এদেরকে প্রত্যেকের একক গুলো এসআই একক বসিয়ে দাও, তাহলে এর এসআই একক বেরিয়ে যাবে। তাহলে বল, এফ মানে কি বল, বলের এসআই একক কি নিউটন। আর মানে কি দূরত্ব, দূরত্বের এসআই একক কি মিটার। দেখো দূরত্বের স্কোয়ার আছে, তাহলে মিটার স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে, এটাও আধান, এটাও আধান, তড়িৎ আধান, তড়িৎ আধানের এসআই একক কি নিশ্চয় কুলম্ব। তাহলে কুলম্ব কুলম্ব, তাহলে আমরা লিখে দিতে পারবো কুলম্বের স্কোয়ার। তাহলে কে এর এসআই একক হলো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটা হলো এসআই। সিজিএস টা কি হবে, সিজিএস এককটা কি হবে, তাহলে সিজিএস একক কে এর নিতে চাইছো, তাহলে এদের প্রত্যেকের সিজিএস একক বসিয়ে দিলেই কে এর সিজিএস একক বেরিয়ে যাবে। তাহলে বল এফ, সিজিএস একক হচ্ছে ডাইন, আর সেন্টিমিটার স্ট্যাট কুলম্ব, তাহলে হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার স্ট্যাট কুলম্বের স্কোয়ার, এটাই হলো সিজিএস একক কে এর। তাহলে বোঝা গেল কে এর মান হয়ে গেল, কে এর একক হয়ে গেল। এবার দেখো তাহলে আমরা এই যে ফর্মুলাটা পেলাম, চলো আর একটা পয়েন্ট আলোচনা করব আমরা। তাহলে তড়িৎ বল একটা আমরা কি পেলাম, তড়িৎ বল পেলাম। তড়িৎ বলটা কোন সূত্রের সাহায্যে নির্ণয় করলাম, কুলম্বের সূত্রের সাহায্যে। ফর্মুলা কি পেলাম, এফ সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। এই রকমই একটা ফর্মুলা তোমরা ক্লাস 11-এ পেয়েছো, কি মনে করো তো, মহাকর্ষ সূত্র। সেটা হচ্ছে যে দুটো বিন্দু আধান, দুটো ভর, দুটো ধরো এটা হচ্ছে m1 ভর, এটা হচ্ছে m2 ভর, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে r। এখানে আমাদের ঘটনাটা কি ছিল, দুটো বিন্দু আধান, একটা হলো q1 একটা হলো q2, তাদের মধ্যবর্তী দূরত্ব হলো r। তাহলে এরা আধানের জন্য পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করলো। আর মহাকর্ষ সূত্র অনুসারে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের সমানুপাতি এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। তাহলে ফর্মুলাটা অনেকটাই একই রকম। এটাকে কি পেয়েছিলাম, এফ সমান একটা ধ্রুবক, এটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক জি m1 m2 বাই আর স্কোয়ার। এদের মধ্যে তড়িৎ বল কাজ করছিল, স্থির তড়িৎ বল। এদের মধ্যে যে বলটা কাজ করে সেইটাকে বলা হয় মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল এবং তড়িৎ বলের মধ্যে সম্পর্ক কি দেখো, বা সাদৃশ্য কি। তাহলে তড়িৎ বল, আমি এবার পরের পয়েন্টটা ক্লিয়ার ভাবে করছি। তড়িৎ বল ও মহাকর্ষ বলের সাদৃশ্য, কি কি সাদৃশ্য আছে দেখো এইখানে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সর্বদাই আধান দুটোর সংযোজক সরলরেখা বরাবর কাজ করছিল। সংযোজক, এইখানে বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলটাও সর্বদাই বস্তু দুটির সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। তাহলে 1 নম্বর সাদৃশ্য, 1 নম্বরটা কি, যে তড়িৎ বল ও মহাকর্ষ বল উভয়েই বস্তু দুটির সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে, 1 নম্বর। এরও আধান দুটির সংযোজক সরলরেখা, এখানে হচ্ছে বস্তু দুটির সংযোজক সরলরেখা। 2 নম্বর হচ্ছে যে দেখো এখানে খেয়াল করো, কুলম্বের সূত্রেও F সমানুপাতি 1/r² ছিল, মহাকর্ষ সূত্রেও F সমানুপাতি 1/r², অর্থাৎ তড়িৎ বল এবং মহাকর্ষ বল
উভয়েই বস্তু দুটোর মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতি। তাহলে তড়িৎ বল ও মহাকর্ষ বল উভয়েই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। তাহলে তড়িৎ বল এবং মহাকর্ষ বলের সাদৃশ্য হচ্ছে উভয়েই বস্তু দুটির সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। আর 2 নম্বর হচ্ছে তড়িৎ বল ও মহাকর্ষ বল উভয়েই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। এটা হলো তাদের মধ্যে সাদৃশ্য। কিছু কিছু কিন্তু বৈসাদৃশ্য আছে। তো আমরা চলো আলোচনা করি তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে কি বৈসাদৃশ্য আছে বা কি পার্থক্য আছে। তড়িৎ বল ও মহাকর্ষ বলের বৈসাদৃশ্য মানে পার্থক্য বলতে পারো। কি কি পার্থক্য আছে দেখো। আমরা যখন তড়িৎ বল পড়লাম তখন সব সময় বারবার একটা কথা বললাম যে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ। মানে দুটি আধানের মধ্যে আকর্ষণও হতে পারে আবার বিকর্ষণও হতে পারে। কিন্তু মহাকর্ষ বল এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই জন্যই তো আমাদেরকে কান ধরে পৃথিবীর নিজের পৃষ্ঠের উপর বসিয়ে রেখেছে। তো তড়িৎ বল আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী হতে পারে, কিন্তু মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণধর্মী। 1 নম্বর, তড়িৎ বল আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী হতে পারে, কিন্তু মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণধর্মী। সব সময় মহাকর্ষ বল আকর্ষণধর্মী। দেখো, তড়িৎ বল আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী হতে পারে, কিন্তু মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণধর্মী। তারপরে দেখো, কুলম্বের সূত্রে একটা আমরা ধ্রুবক পেয়েছিলাম, সেটাকে নাম দিয়েছি কুলম্ব ধ্রুবক। আর মহাকর্ষ বলের ক্ষেত্রে একটা ধ্রুবক পেয়েছি, এইটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। সার্বজনীন বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কেন একে সার্বজনীন বলা হয়? এই যে ধ্রুবক জি আছে, এই ধ্রুবকটা মাধ্যমের উপরে নির্ভর করে না। দুটি বস্তুকে শূন্য মাধ্যমে রাখলে তাদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করে, বস্তু দুটোকে জলের ভেতরে রেখে দাও, সেই একই মহাকর্ষ বল কাজ করবে। আলকাতরার ভেতরে রেখে দাও, একই মহাকর্ষ বল কাজ করবে। যা কিছু মানে মাধ্যম পরিবর্তন করলেও এই বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সর্বদাই অপরিবর্তিত থাকে। অর্থাৎ মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না, কিন্তু তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে এটা আমরা বলতে পারি, তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে। যে মাধ্যমে আধান দুটো রাখা হয় সেই মাধ্যমের উপর নির্ভর করে। তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না। এই দুটো হলো বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য দুটো কি কি? যে তড়িৎ বল আকর্ষণও হতে পারে, বিকর্ষণ হতে পারে, কিন্তু মহাকর্ষ বল সর্বদাই আকর্ষণধর্মী। 2 নম্বর হচ্ছে, তড়িৎ বলটা মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না। এই হলো
আমাদের আজকের লেকচারের টপিক। আজকে আমরা শিখলাম কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ পেয়েছি। এর উপর ভিত্তি করে কয়েকটা অঙ্ক করি। তো চলো। তাহলে দুটো বা তিনটে অঙ্ক করলে দেখো কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম একটা অঙ্ক নাম দিলাম Q1। বায়ু মাধ্যমে -5 মাইক্রোকুলম ও 20 মাইক্রোকুলম বিন্দু আধান দুটি পরস্পর থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? ভালো করে বোঝো অঙ্কটা। বায়ু মাধ্যমে -5 মাইক্রোকুলম ও +20 মাইক্রোকুলম বিন্দু আধান দুটি পরস্পর থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? অর্থাৎ এই রকম আছে, এটা হচ্ছে Q1 একটা আধান, এইখানে হচ্ছে Q2 একটা আধান। Q1 সমান কত বলে দিয়েছে? -5 মাইক্রোকুলম, আর Q2 হচ্ছে +20 মাইক্রোকুলম। এদের মধ্যে যে দূরত্ব সেটা কত? R সমান হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে এদের মধ্যে কত বল ক্রিয়া করছে? তাহলে দেখো, এটা হচ্ছে ঋণাত্মক আধান, এইটা হচ্ছে ধনাত্মক আধান। তাহলে বিপরীত জাতীয় আধান, আর বিপরীত জাতীয় আধান হলে কি হয়? বিপরীত জাতীয় আধান হলে আকর্ষণ কাজ করে, আকর্ষণ। তাহলে এই তড়িৎ বলটা কি? আকর্ষণধর্মী। ক্লিয়ার? আকর্ষণধর্মী। দেখো তাহলে Q1 সমান হচ্ছে -5 কত মাইক্রোকুলম। 1 মাইক্রোকুলম সমান হচ্ছে 10⁻⁻6 কুলম। তাহলে -5 মাইক্রোকুলম মানে হচ্ছে -5 × 10⁻⁻6 কুলম। আমাদেরকে কি SI এককে বসাতে হবে, সব সময় কুলম এককে বসাতে হবে। তাহলে Q2 টাকে আমরা কি লিখতে পারি? Q2 সমান হচ্ছে +20 × 10⁻⁻6 কুলম। হয়ে গেল। দেখো আমরা SI সিস্টেমে যখন একে কুলম্বে নিয়ে গেছি, তখন একে আমি সেন্টিমিটারে রাখতে পারবো না, সব এককে, সব রাশিগুলোকে একই এককে বসাতে হয়। তাহলে এদেরকে আমি SI নিয়ে গেছি, ওকে SI নিয়ে চলে যাব। তাহলে SI এককে 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 মিটার বা 1/2 মিটার। ঠিক আছে? তাহলে আমরা জানি আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল F সমান কত হয়? 9 × 10⁻9 Q1 Q2/r², SI পদ্ধতিতে, বারবার বলেছি। এরপরে দেখো আমাদের কি বার করতে হবে? F বার করতে হবে। Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, R দেওয়া আছে। তাহলে 9 × 10⁻9। দেখো Q1 ঋণাত্মক, Q2 ধনাত্মক, তার মানে বোঝাচ্ছে যে বলটা হলো আকর্ষণধর্মী বল। এই অঙ্কে বলের মান নির্ণয় করার জন্য ঋণাত্মক বা ধনাত্মক বসানোর দরকার নেই, শুধুমাত্র তাদের মানটা বসাও। শুধুমাত্র এই ধনাত্মক বা ঋণাত্মকটা থেকে বুঝতে হবে আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী। তাহলে Q1 মানে হচ্ছে 5 × 10⁻⁻6 কুলম ইন্টু 20 × 10⁻⁻6 কুলম ডিভাইডেড বাই 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার মানে 1/2 মিটার। সব স্কোয়ার আছে, স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এইটা 1/2 এর স্কোয়ার, এটা উপরের দিকে 4 হয়ে যায়, তাহলে 1/4, 1/4 এর 4টা উপর দিকে চলে যাবে। তাহলে 9 × 10⁻9 ইন্টু 5, এই 5টা আছে, আর এর দিককার 4 উঠলো 4, এর দিককার এই 20টা আছে,
আর 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6, তাহলে 10 টু দি পাওয়ার -12 কত হলো? তাহলে 4 5 20, 4 5 20, তাহলে 9 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু দেখো -12, 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার +9, তাহলে শুধু পড়ে থাকলো 10 টু দি পাওয়ার -3। দেখো সব এসআই এককে বসিয়েছি, তাহলে সব এসআই এককে বসালে এইটা এই বলটা এসআই এককে আসছে, নিউটন এককে আসছে। তাহলে দেখো 9 20 20 400, 400 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন, তাহলে এইটা হয়ে গেল 36 ইন্টু 10 টু দি পাওয়ার -1 নিউটন সমান হয়ে গেল 3.6 নিউটন। এই হলো তাহলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হলো 3.6 নিউটন। চলো আরেকটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক, তাহলে Q2 বায়ু মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু আধান হলো Q1 এবং Q2। তারা একটা নির্দিষ্ট দূরে আছে, নির্দিষ্ট দূরে অবস্থিত, নির্দিষ্ট কোনো একটা দূরত্বে অবস্থান করছে। এই অবস্থায় আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল হলো এফ। বলছে দুটো লিখে দিই। এখন আধান দুটিকে অপরিবর্তিত রেখে তাদের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে কত বল ক্রিয়া করবে? বায়ু মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু আধান হলো Q1 এবং Q2। ওকে, তারা একটা নির্দিষ্ট দূরে অবস্থিত আছে, আর দূরত্বে আছে, ধরে নাও আর দূরে। এই অবস্থায় আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল হলো F। ঠিকই আছে। এখন আধান দুটিকে অপরিবর্তিত রেখে মানে Q1 Q2ই রেখে দেওয়া হলো, তাদের মধ্যবর্তী দূরত্ব শুধু 3 গুণ করে দেওয়া হলো, তাহলে কত বল ক্রিয়া করবে? তাহলে প্রথমে কি ছিল ঘটনাটা? প্রথমে ঘটনা ছিল Q1 আর Q2, আধান দুটো হলো Q1 Q2, এদের মধ্যবর্তী দূরত্বটা ছিল প্রথমে একটা নির্দিষ্ট দূরত্ব, তুমি ধরে নাও নির্দিষ্ট দূরত্বটা হলো F, নির্দিষ্ট দূরত্বটা হলো R। এই অবস্থায় বলছে F পরিমাণ বল কাজ করছে। দ্বিতীয় কেসটা কি বলছে? দ্বিতীয় কেস কি করা হলো যে Q1 এবং Q2ই থাকলো, আধান দুটো Q1 এবং Q2ই আছে, শুধুমাত্র তাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। ইন্টারঅ্যাকশন কি হবে? ইন্টারঅ্যাকশন কমে যাবে। তাহলে এখন কি হয়েছে? Q1 ছিল Q1ই আছে, Q2 ছিল Q2 আছে, শুধু রটাকে R প্রাইম করে দেওয়া হয়েছে। R প্রাইম সমান কত বলেছে বলতো? R প্রাইম সমান বলেছে 3 গুণ করে দেওয়া হয়েছে, তাহলে R প্রাইম সমান 3R। তাহলে এখন কত বল কাজ করবে? নিশ্চয় F করবে না, সেটা F প্রাইম হয়ে গেছে। তাহলে F প্রাইম সমান কত এটাই বার করতে হবে। তো চলো প্রথম ক্ষেত্রে F, প্রথম ক্ষেত্রে কত বল কাজ করছিল? F সমান আমরা তো জানি Q1 Q2 বাই R স্কয়ার, 1 নম্বর নাম দিয়ে রেখে দাও। প্রথম ক্ষেত্রে এই বলটা কাজ করছিল বলেই দিয়েছে। এখন দ্বিতীয় ক্ষেত্রে ক্রিয়াশীল
ক্রিয়াশীল বল এফ প্রাইম হয়ে গেছে। এফ প্রাইম সমান ওই মাধ্যমেই আছে মানে কে, Q1 আর Q2 ওরা বলেছে একই রেখে দেওয়া হয়েছে, শুধু আরটাকে আর প্রাইম করে দেওয়া হয়েছে, আরটাকে আর প্রাইম করে দেওয়া হয়েছে এইরকম। তাহলে এফ প্রাইম সমান কে Q1 Q2 ডিভাইডেড বাই আর প্রাইমটা কি 3R, 3R তার স্কোয়ার করে দাও। তাহলে এটা কি লিখতে পারি, দেখো কে Q1 Q2 3 এর স্কোয়ার 9 আর স্কোয়ার, তাহলে এটাকে আমি আর স্কোয়ার করতে পারি ইন্টু 1/9 করে দিতে পারি। দেখো তো এই জিনিসটা চেনা যাচ্ছে কিনা, এই জিনিসটাই দেখো 1 নম্বরে এফ এফ। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এফ প্রাইম সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু 1/9। তাহলে এইটা সমান কি এফ ডিভাইডেড বাই 9। তাহলে দেখো আধান দুটোকে অপরিবর্তিত রেখে তাদের মধ্যে দূরত্ব 3 গুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা 9 গুণ কমে গেছে, 9 গুণ কমে গেছে। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই। পরের চ্যাপ্টারে আমরা আসছি তড়িৎভেদ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে।